উপস্থিত সুধী, আমি কিঙ্কর হাসান বলছিলাম। আপনারা জানেন প্যাশন টু পরিচয় এই পডকাস্টে আমি হাজির হই এবং এমন সব মানুষের সাথে জমাটি আড্ডা দেওয়ার চেষ্টা করি যে মানুষগুলো তাদের কাজের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করার চেষ্টা করে। আজকে এমন একজন মানুষকে আমরা ডেকেছি যেই মানুষটির বাচনভঙ্গি আমাদের মুগ্ধ করে, যেই মানুষটি পর্দায় এলে আমাদের আনন্দ বেড়ে যায় এবং আমরা মন্ত্রমুগ্ধের মতন তার কাজ দেখতে থাকি। সেই মানুষটির নাম সুমন আনোয়ার। সুমন ভাই, কেমন আছেন? খুব ভালো। আর এই আড্ডা দিতে এসে আরো ভালো আছে মনে হচ্ছে। আমাদেরও মনে হচ্ছে যে এর পরের যে সময়টুকু যাবে সেই সময়টুকু খুবই জমজমাট হবে, মনোমুগ্ধকর একটা আয়োজনের ভিতর দিয়ে আমরা যাব এবং আপনার কথা আমরা মুগ্ধ হয়ে শুনবো। শুরুতেই যে জায়গাটা যেতে চাই সুমন ভাই, শৈশব। বলা হয় যে একটা সুন্দর শৈশব না থাকলে প্রতিবার লড়াইতে তার নামা উচিত না, এটা শ্যামল গঙ্গোপাধ্যায়ের কথা। আপনার শৈশব কিভাবে কেটেছে এবং সেই শৈশবের যদি একটু ঘটনা আমাদেরকে বলেন। খুবই এলোমেলো। সবার শৈশব যেরকম কাটে, খুব শৈশবটা অনেক মানে ডিসিপ্লিন অর্গানাইজড হয় না, এলোমেলোই থাকে, বন্ধুদের সাথে আড্ডা, পড়াশোনা। তবে আমি সবসময় একটা নির্জন নীরবতা খুঁজতাম ছোটবেলা থেকেই। আমার বাড়ির পিছনে একটা বিশাল গন্ধরাজ ফুলের গাছ ছিল। 4টা বাড়ির একটা সংযোগ স্থল ছিল, যে জায়গাটা খুবই নির্জন, কেউ যেত না। তো সে বাড়িতেই আমার জন্ম, ধানমন্ডি পরনন্দরে। বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বসেরা হয়ে যাবে আর বাংলাদেশ দুর্নীতির তলানিতে থাকবে, এই কন্ট্রাস্ট তো হতে পারে না। একসাথে দুজনকেই উঠতে হবে। তো ওই যে আমার ছোটবেলায় বললাম যে বিদেশ মানে আমাদের এক ধরনের একটা অন্যরকম ফ্যাসিনেশন। 200 বছরের যে শাসন ব্যবস্থার ক্লান্তি, যেটা আমরা টেনে নিয়ে বেড়াচ্ছি এখনো। তো আমাদের আসলে বাইরে থেকে অ্যাপ্রিসিয়েট না করলে আমরা নিজেরা নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এটা একটা বড় দুঃখের কারণ। এবং আজকে আমি বসে এখানে ডিসকাশন করছি, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু কাইন্ড অফ এইরকম। সো এইটা একটা বড় ইস্যু যে আসলে আপনার নিজেকে নিজের মধ্য থেকে তৈরি হতে হবে এবং আপনাকে আপনার সেক্টর, আপনার দেশ, আপনার চারপাশের মানুষকে নিয়ে ভাবতে হবে। আমি জানি না, প্রত্যেকটা মানুষ ব্যস্ত নিজেকে নিয়ে ভাবনায়, পাশের মানুষটাকে নিয়ে ভাবনার কোনো তার অবকাশ নেই। সেই কারণে এত বড় অডিয়েন্স, আমার কাছে তো মনে হয় যে বাংলা সিনেমার অডিয়েন্স প্রায় সারা পৃথিবীতে 40 কোটি। আমরা এই অডিয়েন্সটাকে এখনো কানেক্ট করতে পারছি না, কজ অফ আমরা আসলে আমাদের অনেকগুলো জায়গা এখনো ঠিকঠাক মানে প্যাকেজিং করে উঠতে পারি নাই। আমাদের স্ট্রিট ফুড বলে কিছু নাই। আমার এখন রাস্তায় একটু খিদা লাগছে, আমি খাবো, অল্প টাকায় খুব ভালো ফ্রেশ খাবার নাই, কিন্তু আমাদের আশেপাশে ভর্তি এই ব্যবস্থা। তো আমরা এই যে ব্যবস্থাগুলো প্রত্যেকটা জীবনযাপনের, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ল্যাকিংসগুলো রয়ে গেছে। তো এই জীবনযাপন এবং রাষ্ট্রযন্ত্রের এই সমস্ত ল্যাকিংস সহ একটা ইনস্টিটিউট, একটা সিনেমা, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানো একটু টাফ। কারণ সে সারাক্ষণ বাইরের জিনিস কপি করতে ব্যস্ত থাকবে, সে সারাক্ষণ বাইরের অ্যাপ্রিসিয়েশন, অ্যাফিলিয়েশন অনেক বেশি ডিজায়ার করবে। আপনি যখন আপনার নিজস্ব শক্তিতে জ্বলে উঠবেন, তখন আপনি অনেক বেশি আন্তর্জাতিক হয়ে উঠবেন। আপনার নিজস্বতা না থাকলে, মালায়ালাম ইন্ডাস্ট্রির কথা আপনি বলছেন, সে তার নিজস্বতা দিয়ে আজকে তার জায়গা তৈরি করেছে। সারা পৃথিবীর সিনেমার অডিয়েন্স তাদেরকে চেনে তাদের নিজস্বতার জায়গা থেকে। সো আজকে বাংলাদেশের যেই কালচার, আমাদের যেই জলবায়ু, আমাদের যে মানুষ, আমাদের যেই ঐতিহ্য, সেগুলোকে আমরা এখনো আমাদের গল্পে, আমাদের সিনেমায় পোট্রে করতে পারিনি। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আমাদের 6 ঋতুর দেশ। কোন সিনেমাটায় এই 6টা ঋতু আপনি একবারে দেখতে পেরেছেন? আমি তো দেখতে পাইনি কোন একটা সিনেমায় যে এই সিজনটা চেঞ্জ হচ্ছে, বর্ষা, বসন্ত, শীত, হেমন্ত, এই যে আকাশ, প্রকৃতি, গাছের পাতা পড়ে যাচ্ছে, পানি শুকায় যাচ্ছে, নতুন পানি আসতেছে, মাছ আসতেছে, মানুষ বাড়িতে বসে কাজ করছে, ধান শুকাচ্ছে, আবার পানি ভরে গেলে সেই লোকটাই বেকার হয়ে যাচ্ছে, 3-4 মাসের জন্য পানি শুকালে আবার সে ব্যস্ত হয়ে উঠছে। তো আমার নিজস্বতার মধ্যে যদি আমি আমার থ্রিলারটাকে খুঁজি, আজকে সারা পৃথিবীতে সিনেমা এবং ওটিটিতে থ্রিলারের জনরা যত বড় হয়ে উঠছে, তত বড় কিন্তু রোমান্টিক জনরাটা নাই। কিন্তু একটা সময় রোমান্টিক জনরাটাই অনেক বড় ছিল, ড্রামা এবং রোমান্টিক জনরা, যখন আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখি আর কি, সিনেমা এবং ওটিটি, ইভেন আমাদের টেলিভিশনে। তো
ওই জায়গা থেকে কিন্তু আমাদের যে মানুষ, আমাদের কালচার, এইখানে আমাদের গল্পটা আমরা খুঁজে পেতে এখনো শুরু করি নাই, বা আমার কাছে মনে হয় যে আমাদের হিরোগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। আজকে আপনি বাইরে থেকে ধার করা হিরো সেট করে আমার গল্পের সাথে মার্চ করানোর চেষ্টা করছেন কেন? আমার কাজী নজরুল ইসলাম এর মতো একটা হিরো পৃথিবীর কয়টা দেশে আছে? আপনি তার মানে যুদ্ধ, তার স্পিড, তার স্ট্রাগলটাকে দেখেন না কেন? তো এরকম অগণিত হিরো আমাদের মাঝে লুকায়িত আছে, যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। আমাদের মানে আদিবাসী যারা আছে তাদের মধ্যে যেই স্ট্রাগল আছে, সেই সমস্ত জায়গা থেকেও আপনি একটা আমাদের সোকল সিনেমার হিরো খুঁজে বের করতে পারেন, এবং সেই যোদ্ধাটা, সেই মানুষটা বাংলাদেশকে এবং বাংলাদেশের কালচার, তার নিজস্ব কালচারের সাথে ব্লেন্ডেড যেই পরিস্থিতি আজকের, সেটাকে নিয়েই তো বাংলাদেশ। তো এইটা আলাদা করে বা তাকে দূরে সরায় রেখে আপনি আগায় যেতে পারবেন না। বাংলাদেশের সিনেমা আগাইতে হলে বাংলাদেশের সামগ্রিক যেই মানুষ, তাদের প্রত্যেককে একত্রিত হয়ে নিজস্বতার বাংলাদেশের গল্প বলতে হবে। তখনই আসলে আমার কাছে মনে হয় যে এই বাংলা ভাষাভাষীর 40 কোটি অডিয়েন্সকে আমরা কানেক্ট করতে পারবো। এবং আমি একটা কথা বলছি, এবং আমাদের এই ভিশনটা থাকা উচিত যে আমরা সামনের দিনে গ্লোবালি বাংলা কন্টেন্টকে আসলে বিশ্ববাজারে নিয়ে যেতে চাই। সেই আর্টসটা আসলে প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। তখন আগামী 10-5 বছরে আপনি কিন্তু দেখতে পারবেন যে গ্লোবাল মার্কেটে বাংলা কন্টেন্ট তার নিজস্ব ফ্ল্যাগ বেয়ারের খুঁজে পাচ্ছে। আমরাও খুব করে চাই বাংলাদেশের গল্প বলতে। একটু বলতে চাচ্ছিলাম আপনাকে যে ওই কিরে রসমালাই রসমালাই, এবং এই তরমুজ ব্যবসায়ী আমরা দেখি যে এরপরে ভাইরাল হয়ে গেলেন এবং তার ভিউ বেড়ে গেল। একটা উদাহরণ হিসাবে বলছি এবং কাউকে ছোট করছি না, কিন্তু এরপরে তাকে দেখা গেল তিনি নাটকে অভিনয় করছেন। শুধুমাত্র ভিউয়ের উপরে ডিপেন্ড করে বা ভাইরাল হয়েছেন বলে আমি একজনকে নাটকে নিয়ে আসলাম, তাকে অভিনয় করানোর চেষ্টা করালাম। আর যে মানুষটা আসলে দীর্ঘদিন ধরে থিয়েটার করছেন, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই মানুষটা হয়তো পিছিয়ে পড়লো কোনো এক কারণে, তার ভিউ নেই। তো এই বিষয়টাকে আপনি আসলে কি দেখেন? এই ভিউয়ের প্রেশারে পড়ে কি কোয়ালিটি নষ্ট হয় না, বা এই কাজটা কি আসলে ঠিক, যে প্রেশারটা আমরা ফিল করছি প্রতি মুহূর্তে? এটা আসলে অনেক লম্বা সময় ধরে আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমাদের দেখেন, উৎসব মানে কিন্তু ঈদ। তো বাংলাদেশের সমস্ত মানুষগুলো যেই উৎসবটা সেলিব্রেট করে, সেই সময় আমরা ছোটবেলা থেকে দেখছি যে বিটিভিতে যে সমস্ত ম্যাগাজিন অনুষ্ঠান হতো, সেটাই আমাদের ঈদের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট। সেখানে স্কিট ছাড়া আর কিছু আছে? তো আমাদের টেলিভিশন হিস্ট্রির সবচেয়ে বড় কিন্তু এই স্কিট, এবং এই যে আপনার টেন্ডেন্সি, এই যে আপনাকে ফান, ফুর্তি এবং ছোট করা বা নানানভাবে বিব্রত করে এন্টারটেইন করা, এইটার হিস্ট্রি তো অনেক লম্বা, 50 বছরের। তো আপনি হুট করে সোশ্যাল মিডিয়ার যেই এই বিশাল মার্কেটে সেই হিস্ট্রিটার বাইরে আপনি কি করে চলে যাবেন? সেটাই কিন্তু একটা ভূত হয়ে এসে এখানে ঘোরাফেরা করছে ভিউ হিসাবে। আপনি যা দেখছেন, যাদের ভিউ হচ্ছে, যারা ভাইরাল হচ্ছে, অল আর স্কিট। আপনি যদি অ্যানালাইসিস করেন, এইভাবেই তৈরি হচ্ছে। তো এইটার জন্য আপনার তো স্বপ্ন থাকতে হবে। 50 বছর আগে যদি এরকম একটা স্বপ্ন তৈরি হতো বাংলাদেশের সুন্দর, আমার খুব ভালো লাগে অচেনা একটা নতুন গ্রাম, যে গ্রামটা আমি কখনো যাই নাই, ওইরকম একটা অচেনা গ্রামে হুট করে একদিন এক দুপুরে গিয়ে আমি হাজির হলাম, বিকেল সন্ধ্যাটা কাটালাম, নতুন মানুষের সাথে পরিচিত হইলাম। এরকম নানা জায়গায় আমি ট্রাভেল করি এবং আমার খুব ভাল লাগে এরকম নতুন মানুষের সাথে পরিচিত হতে। কিন্তু আমি দেখি যে এইরকম কোনো জায়গা নাই, এরকম কোনো অবস্থান নাই যে একটা গ্রামের শেষ প্রান্তে এইরকম একটা বিশাল বটগাছ এবং বটগাছের নিচে ছোট্ট একটা লাইব্রেরি আছে। নাই। আমার একটা খুবই স্বপ্ন আছে। এই স্বপ্ন আমি জানি না এক্সিকিউট করতে পারবো কিনা, বা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি এই স্বপ্ন অন্য কেউ ধার করে নিয়ে এক্সিকিউট করে, অ্যাপ্রিসিয়েট করবো আমি তাকে, যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে যদি আপনি একটা বটগাছ রোপণ করেন আর একটা জায়গা সিগনিফিকেন্টলি ওই লাইব্রেরির জন্য ডেডিকেটেড করা হয়, সেখানে একটা পুরনো স্ট্রাকচারের মধ্যে কিছু বই থাকলো, সবার জন্য উন্মুক্ত থাকলো, যে কোনো ট্যুরিস্ট, যে কোনো পর্যটক সেখানে গিয়ে স্টে করতে পারবে, এরকম একটা ব্যবস্থা, বারান্দায় সে কাঁথা পেতে ঘুমাইতে পারবে, তার খাবার জলের একটা ব্যবস্থা আছে, সে বই পড়তে পারবে। আপনাকে আমরা চক করে দেখলাম, মাইসেলফ অ্যালেন স্বপন 2 পরেরটা যেটা, সেটাও দেখলাম, এবং প্রতিটা জায়গায় আপনি নিজেকে ভাঙছেন। রায়হান রাফি ভাইয়ের ওটিটিতে আমরা দেখলাম।
আপনার সংলাপ সেখানে খুব পপুলার, দেশি না বিদেশি, প্রায় সবাই টিকটকে একের পর এক টিকটক হচ্ছে। আপনার নিজের কোনো সংলাপ যদি আমরা আজকের এই অনুষ্ঠানে শুনতে চাই, যে সংলাপ আপনার খুব পছন্দের, এরকম কি 1-2 লাইন আমাদেরকে একটু এখানে শোনাবেন কিনা? কি মাল্লা কেমন, দেশি না বিদেশি? দারুণ। এইটা অনেক বেশি পপুলার। আর এগুলো হয় কি যে ঠিক কোন ডেলিভারিটা তৈরি হবে সেটা তো আমি ঠিক জানি না। আফটার অ্যাকশন আসলে ডিরেক্টর, কিছু পারফর্মার আছে যারা ডিরেক্টরের কাছ থেকে পাওয়ার নেয়, আবার কিছু পারফর্মার আছে যারা ওই পাওয়ারটা খুঁজে পায় না ডিরেক্টরের কাছ থেকে, আবার কিছু পারফর্মার আছে ডিরেক্টর যে কলটা করে সেই কলটা থেকে ইন্সপায়ার হয়। অনেক ডিরেক্টর আছে প্রপার সিচুয়েশন অনুযায়ী কলটা দিতে পারে না, কারণ হচ্ছে যে খুবই একটা শান্ত পরিস্থিতির মুহূর্ত তৈরি হবে। ডিরেক্টর যদি খুব লাউডলি বললো হ্যাঁ অ্যাকশন, কোনো মানে হবে না। তখন তো পারফর্মারকে সেই স্কেলটা ধরাই দিতে হবে, ওই জায়গায় গিয়ে পৌঁছাইতে হবে। হ্যাঁ আমরা যাচ্ছি, 3, 2, 0, 1 অ্যাকশন। ও আসলে ওইখান থেকে পিক করবে। তো আমি ওই আফটার অ্যাকশন কলটাকে ক্যারি করি, তখন চরিত্রটা তৈরি হয়। আর চরিত্রটা কাট হইলেই চলে যায়, এটা আমি যে চাইলেই ধরে রাখতে পারি তা কিন্তু না। আপনি বুকের ভিতরে যেভাবে অভিনয়, পরিচালনা এবং লেখালেখিকে লালন করছেন, সেই জায়গা থেকে আপনাকে আমরা নাগরিক কবিয়াল বলতে পারি। নগরের সাথে আপনার যে মানুষের সাথে মানুষকে পড়ার যে একটা ব্যাপার আপনার। একদম শেষ প্রশ্নটা, সেটা হচ্ছে সুমন আনোয়ার যে কোনো জায়গায় গেলে সুমন আনোয়ারকে মানুষ চিনতে পারে। সুমন আনোয়ার এখন একজন প্রতিষ্ঠিত মানুষ, সুমন আনোয়ারকে সবাই ভালোবাসে। আপনার বাবা এই অবস্থা দেখে যেতে পেরেছিলেন কিনা? যদি না হয় তাহলে হয় কি, আমরা সাধারণত মধ্যবিত্ত পরিবারে এই ব্যাপারটা দেখা যায় যে সন্তানরা তাদের কোনো অর্জনকে তারা মনে করে যে আমার মা বাবা দেখুক, মা বাবা দেখলেই সেটাকে আমি অর্জন মনে করি। আমাদের একজন বলছিলেন যে তিনি এখন আর কাজ করার মোটিভেশন পান না, কারণ তিনি যখন প্রথম গাড়ি কিনেছিলেন সেই গাড়িতে তার বাবা বসেছিলেন এবং তার মনে হচ্ছিল যে বাবা বসলেন বলেই আমার গাড়ি কেনাটা সার্থক হলো। তো সেই জায়গায় সুমন আনোয়ারের ভিতরে কোনো শূন্যতা কাজ করে কিনা? আমার বাবা গত হয়েছিলেন এই অল্প কিছুদিন আগে। তো আমার বাবা যেদিন চলে যান সেই দিন মানে দিনের বেলায় আমার একটা ইন্টারভিউ চলছিল চ্যানেল আইতে প্রবলেম। আমার বাবা সেই ইন্টারভিউ দেখছিলেন এবং আমার ফুপু এবং তার বড় ফ্যামিলি ওদের সবার সাথে শেয়ার করছিলেন। এবং আমার বাবা হয়তো শুরুতে চাইতো না, কিন্তু মানে একটা সময় পরে সে এটাকে খুব এনজয় করতো, সেলিব্রেট করতো এবং সে খুব গুড ফিল করতো। এবং আমি আমার বাবা মাকে আমার লম্বা এই সময়টাতে, তৈরি হওয়ার সময়টাতে যে সময় আমি দিতে পারি নাই, পরবর্তী সময়ে আমি খুব বেশি তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড আজকের দিনেও আমি আমার বাবার কবর থেকে আসছি, আমি প্রায়ই তার সাথে তার কবরে দেখা করতে যাই বা জিয়ারত করতে যাই আর কি। সেটা আসলে কাইন্ড অফ, সে সবসময় আমার সাথে থাকে। বাবা মা আসলে কখনো চলে যায় না, তারা থাকে যে কোনো পরিস্থিতিতেই। হ্যাঁ, তাদের একটা পাওয়ার কাজ করে। তো আমি গ্রেটফুল আমার বাবা মার কাছে। আমার মা জীবিত আছেন, আমার বাবা চলে গেছেন। আমার বাবার একটা স্বপ্ন ছিল যে আমার মা এবং বাবা তারা একসাথে হজ করবেন, এটা তাদের প্র্যাকটিস বা ধর্মীয় জায়গা থেকে। তো আমি এখন প্রতিদিন স্বপ্ন দেখি যে কবে মাকে নিয়ে হজ করতে যাব এবং আবার পরবর্তীতে বাবার জন্য হজ করতে যাব। এইটা আমার হলে আমি খুব গুড ফিল করব এবং এইটা নিয়ে বাবার সাথে তার কবর গিয়ে কথা হয়, আমি তাকে বলি এরকম। আমি জানি না যে মানে একটা মানুষ না থাকলে যে তার সাথে কথা বলা যায় না এরকম কিন্তু না, কিন্তু আমি তার সাথে কথা বলতে পারি দূর থেকে। সে হয়তো আজকের আপনার সাথে এই কনভারসেশন হয়তো সে দেখছে, আমি জানি না। সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক এবং পরপারে চলে যাওয়া প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এবং আমরা তাদেরকে মনে রাখি। তাদের ধারাবাহিকতায় আমরা আসলে সামনের দিনে নতুন প্রজন্মকে এই পৃথিবী উপহার দেব। তো এটা একটা সুন্দর সামাজিক ধারাবাহিকতা, যেই জায়গা থেকে মানুষের বিস্তার, মানুষের এই সামনের পথ চলা তৈরি হবে। সেই জায়গা থেকে বাবা মায়ের কন্ট্রিবিউশন আমার জীবনে খুব বিশাল এবং আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, সে যেন পরপরে ভালো থাকে এবং আমার মা যেন সুস্থ থাকে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সুমন ভাই। স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু সেই স্বপ্নকে বিশ্বাস করা এবং সেই স্বপ্নকে লালন করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মতন যে মানুষগুলোর সাহস থাকে, তার মধ্যে আপনি একজন। এবং আপনি যখন কথা বলছিলেন, আমরা পুরোটা সময় আসলে এখানে ক্যামেরার পেছনে যারা আছে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমরা খুব করে চাই সিনেমা নিয়ে আপনি যে অভিনয় আছেন, আপনি পরিচালনা করছেন, লিখছেন, প্রতিটা জায়গায় আপনার যে স্বপ্ন, এবং বলা হয় যে শিল্পীরা একটা ফুলের বাগান করে, সেখানে একটা একটা করে ফুল ফুটতে থাকে, তার সৃষ্টি। সেই ফুলের বাগানটা বড় হোক, একের পর এক ফুল ফুটতে থাকুক, এবং সুমন আনোয়ার আমাদের আরও কাছের হোক, আমাদের হৃদয়ের কাছাকাছি হয়ে থাকুক আজীবন। অনেক অনেক শুভকামনা আপনাকে। আপনার সাথে যদি লম্বা একটা সময় আমরা আড্ডা দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, সেটা হয়তো আমরা অফ স্ক্রিনে দেবো, কিন্তু আপাতত বিদায় নিতে হচ্ছে।